আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে যে সমস্ত ভাই বোনেরা অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন এবং তারা যোগদান করবেন সবাইকে আমার অ্যাসাসান 97 ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি যে বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখাবো সেটি হচ্ছে 6 নম্বর ধাপে এমপি আবেদনের সময় 6 নম্বর ধাপের যে 2 নম্বর অপশনে আপনার যে 3 পাতার ফাইলটিও পূরণ করে আপলোড করতে হবে সেই 3 পাতার ফাইলটি কিভাবে পূরণ করবেন সেটাই আমি দেখাবো। দেখেন এখানে প্রথমে আছে ছবি, এখানে একটা ছবি দিবেন। তারপরে ইন্ডেক্স নম্বর যদি থাকে, এখানে তো আপনাদের ইন্ডেক্স নাই, এখানে ফাঁকা রাখবেন। তারপরে নাম ইংরেজিতে বড় হাতের, এখানে ইংরেজিতে বড় হাতের আপনি নিজের নাম স্পষ্ট আকারে লিখবেন, বাংলায় স্পষ্ট আকারে লিখবেন নাম, নিজের নাম। তারপরে পিতার নাম এখানে বাংলায় লিখবেন। তারপরে স্থায়ী ঠিকানা এখানে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। আপনার স্থায়ী ঠিকানা যে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা সেটা লিখবেন। তারপরে বর্তমানে আপনি যেখানে আছেন গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা সেটা লিখবেন বর্তমান ঠিকানায়। পুরুষ মহিলা, পুরুষ হলে এখানে পুরুষের ঘর পরের ঘরে টিক চিহ্ন দিবেন, মহিলা হলে মহিলার পরের ঘরে টিক চিহ্ন দিবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের কোড নম্বর, এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের 10 ডিজিটের একটা কোড নম্বর আছে, সেই 10 ডিজিটের কোড নম্বরটা এখানে বসাবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় স্পষ্ট আকারে লিখবেন। ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, এটা শিক্ষা প্রতিষ্ঠানের ডাকঘর, শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের জেলা এখানে লিখবেন। তারপরে বর্তমান পদবি, পদবি করে বিষয়, এখানে পদবি লিখবেন সহকারী শিক্ষক। তারপরে যদি অন্য ট্রেড ইনস্ট্রাক্টর কেউ হয়ে থাকেন তাহলে ট্রেড ইনস্ট্রাক্টর লিখবেন। তারপরে পদবি কোড, এটা হচ্ছে বেতনের পদবি কোড, যদি 10 কোড হন 10 কোড লিখবেন, 11 কোড হলে 11 কোড লিখবেন। বিষয় লিখবেন এখানে যে সাবজেক্টের আপনি নিয়োগ পেয়েছেন সেই সাবজেক্টের নাম লিখবেন। এখানে ব্যাংকের নাম, আপনি যে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। তারপরে ওই ব্যাংকের শাখা এখানে লিখবেন, যেমন অগ্রণী ব্যাংক পাংশা শাখা, এইভাবে লিখবেন। তারপরে অ্যাকাউন্ট নং, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন। তারপরে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর লিখবেন। তারপরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের তারিখ, এখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনি যেদিন যোগদান করছেন সেই তারিখটা এখানে দেবেন, দিন, মাস এবং বছর এইভাবে দিবেন। এরপরে দেখেন 2 নম্বর পাতা, দ্বিতীয় নম্বর পাতাটা দেখেন। দ্বিতীয় নম্বর পাতাটা আছে এই যে বর্তমান পদবিতে যোগদানের তারিখ, এখানে বর্তমান পদবিতে যোগদানের তারিখ দিবেন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তারপরে আছে প্রস্তাবিত বেতন কোড ও বেতন, এখানে বেতন কোড দেবেন, যদি 11 হয় 11 লিখবেন, প্রথম ঘরে 1 তারপরে ঘরে 1, যদি 10 হয় তাহলে প্রথম ঘরে 1 তারপরে ঘরে 0 লিখবেন। তারপর বেতন স্কেল লিখবেন, এতে দ্বিতীয় ঘরে বেতন স্কেল এতে 12,500 অথবা 16,000 টাকা লিখবেন এই কোড অনুসারে। তারপরে মাসিক বেতন ও ভাতা এটা দরকার নাই। তারপরে শিক্ষাগত যোগ্যতা, এটা হচ্ছে পরীক্ষার নাম, দেখেন এসএসসি, এসএসসি পরীক্ষায় আপনি কোন বিভাগ ছিলেন সেই গ্রুপের পাশে টিক চিহ্ন দেবেন। যদি কেউ দাখিল হয়ে থাকেন সেই দাখিলের কোন গ্রুপ ছিলেন সেই গ্রুপের পাশে টিক চিহ্ন দেবেন এবং এখানে আপনার রেজাল্টটা লিখবেন, মানে গ্রেড পয়েন্টটা লিখবেন এবং পরীক্ষা পাশের সালটা লিখবেন। তা প্রথমে যদি মনে করেন যে একজন 4.25 পেয়েছেন তাহলে এখানে প্রথম ঘরে 4 দিয়ে পয়েন্ট দেবেন, প্রথম ঘরে 4 দিয়ে পয়েন্ট দেবেন, তারপরে দ্বিতীয় ঘরে 2 দেবেন, তারপরের ঘরে 5 দিবেন, তারপরে এই যে পরে যে 4টা ঘর থাকবে এই 4টা ঘরে পরীক্ষা পাশের সাল বসিয়ে দেবেন। তারপরে এইচএসসি, যদি কেউ এইচএসসিতে যে গ্রুপ সেই গ্রুপের পাশে টিক চিহ্ন দেবেন। তারপরে যদি কেউ আলিম হয়ে থাকেন আলিমের পাশে টিক চিহ্ন দেবেন এবং একই সিস্টেমে এখানে গ্রেড পয়েন্টটা দিবেন। প্রথমে যদি 4.75 হয় তাহলে 4 দিয়ে প্রথম ঘরে 4 দিয়ে পয়েন্ট দিয়ে তারপরে 75 লিখবেন, 75, তারপরে পরের 4 ঘরে আপনি লিখবেন পরীক্ষা পাশের সাল। এরপর আছে দেখেন স্নাতক, স্নাতক মানে ডিগ্রি, ডিগ্রি আপনি কোন গ্রুপ ছিলেন সেই গ্রুপের পাশে টিক চিহ্ন দেবেন, অথবা ফাজিল হলে ফাজিলের কোন গ্রুপ ছিল সেই গ্রুপের পাশে টিক চিহ্ন দেবেন, তারপরে এখানে গ্রেড পয়েন্ট দেবেন এবং পরীক্ষার পাশের সাল দিবেন, এই উপরের নিয়মে একই সিস্টেমে। এরপর আছে দেখেন স্নাতক সম্মান, যারা অনার্স পাস করেছেন তাদের অনার্সে কোন সাবজেক্ট ছিল সেটা এখানে যদি থাকে সেই পাশে টিক চিহ্ন দেবেন, আর যদি না থাকে তাহলে এই যে নিচে লিখে দেবেন ফাঁকা করে সাবজেক্টের নাম, কোন বিষয়ে অনার্স সেটা এই যে নিচের ফাঁকা করে লিখে দেবেন। আর এখানে এই স্নাতক সম্মান যাদের আছে তাদের এখানে এই রেজাল্টের এখানে যেমন এরকম 7টা ঘর আছে, এখানে কলম দিয়ে সেম 7টা ঘর আপনি এঁকে নেবেন। এঁকে নেওয়ার পরে একই সিস্টেমে গ্রেড পয়েন্টটা রেজাল্ট বসিয়ে সাল বসিয়ে দেবেন, এরকম 7টা ঘর এখানে আঁকানোর পরে ওই 7টা ঘরে একই নিয়মে রেজাল্ট এবং পাশের বছর দিয়ে দেবেন। এরপরে স্নাতকোত্তর, যদি মাস্টার্স থাকে তাহলে কোন সাবজেক্টে মাস্টার সেটা যদি এখানে থাকে টিক চিহ্ন দেবেন, না থাকলে নিচে লিখে দেবেন বিষয়ের নাম। যদি কারোর কামিল থাকে একই সিস্টেমে কামিলের পাশে টিক চিহ্ন দেবেন সাবজেক্টের পাশে। তারপরে
এখানে রেজাল্ট যে গ্রেড পয়েন্ট, সেই গ্রেড পয়েন্ট দিয়ে পাশের সাল দিয়ে দেবেন। এরপরে 3য় নম্বর পৃষ্ঠাটা দেখেন। 3 নম্বর পৃষ্ঠাটায় আছে হচ্ছে 3য় পাতায় আছে এই যে চাকুরি অভিজ্ঞতা, প্রতিষ্ঠানের নাম ও বোর্ড। এখানে প্রতিষ্ঠানের নাম লিখবেন, এই যে প্রথম ঘরে প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, আর পরের ঘরে বোর্ড লিখবেন, ওই প্রতিষ্ঠানটা কোন বোর্ডের আন্ডারে, সেই বোর্ডের নাম যশোর বোর্ড না ঢাকা বোর্ড না কুমিল্লা বোর্ড, যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নাম লিখবেন। তারপরে পদবি কোড লিখবেন, আপনার বেতন কোড কত, 10 না 11 সেটা লিখবেন। তারপরে পদবি লিখবেন, সহকারী শিক্ষক না ট্রেড ইনস্ট্রাক্টর, যেটা সেটা লিখবেন আপনার পদবিটা। তারপরে যোগদানের তারিখ, আপনি কত তারিখে যোগদান করছেন এখানে তারিখটা লিখবেন। চাকরিতে মেয়াদ হইতে, এখানে যোগদানের এই হইতে ঘরে যোগদানের তারিখটা দিবেন, আর এই পর্যন্ত এগুলো হাইফেন দিয়ে দেবেন, এসব ঘরে কিছু লেখার দরকার নেই, শুধু এই হইতের ঘরে আপনি যোগদানের তারিখটা দেবেন, আর এগুলো ফাঁকা রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন আছে প্রশিক্ষণ উচ্চশিক্ষা, যদি আপনার বিএড, ডিপিএন বা লাইব্রেরিয়ান সায়েন্স, এমএড এই ডিগ্রিগুলো যদি থাকে, তাহলে সেই ডিগ্রিগুলোর পাশে টিক চিহ্ন দেবেন এবং পাশের বছর লিখবেন এবং ফলাফল লিখবেন, যে ফলাফল কোন বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন সেই সেই ফলাফলের বিভাগটা এখানে লিখে দেবেন, আর এখানে পাশের বছর লিখবেন, আর এখানে সেই কোন ডিগ্রি আপনার মানে শিক্ষা ও প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণের পাশে ঠিক চিহ্ন দেবেন। এরপরে আছে সর্বমোট চাকরির মেয়াদ, এখানে সর্বমোট কতদিন, কত বছর বা মাস আপনার চাকরি হয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। হয়তো 2 মাস, তাহলে এখানে যদি 1 মাস হয় তাহলে এখানে 0 দিবেন, এখানে 1 দিবেন 1 মাস। আর যদি দিন হয় তাহলে এখানে এখানে এই যে শেষের ঘরে আপনার হয়তো 12 দিন বা 10 দিন 15 দিন, এখানে এই যে মাসের এই শেষের ঘরে এখানে আপনি 15 দিয়ে এখানে ভিতরে আবার দিন লিখে দিয়েন। আর যদি মাস হয় তাহলে আর দিন লেখার দরকার নেই, শুধু 0 1 বা 0 প্রথম করে 0 এনে 2 দিলেই ওটা মাস হবে। আর যদি দিন হয়, দিনের সংখ্যা হয় শুধু সর্বমোট চাকরির মেয়াদ, তাহলে এখানে আপনি 10 দিন বা 15 দিন এখানে এই শেষের ঘরে দিনটা উল্লেখ করে দিন লিখে দেবেন। এরপর আছে বর্তমান পদে চাকরির মেয়াদ, ওই এটা যা দিবেন এটাও সেম হবে, মানে আপনার চাকরির মেয়াদ কয়দিন হয়েছে এখানে যা দিবেন এখানেও তাই দিবেন এই ঘরে। এরপরে এখানে সর্বশেষে আছে শিক্ষক কর্মচারী স্বাক্ষর ও সিল, এখানে শিক্ষক কর্মচারী তো সিল নেই, এখানে শিক্ষক কর্মচারী শুধু স্বাক্ষর দিবেন এখানে। তারপরে ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষর ও সিল, এখানে ম্যানেজিং কমিটির স্বাক্ষর দিবেন, স্বাক্ষর নিবেন এবং সিল মারবেন। এবার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সিল, এখানে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন এবং সিল দিবেন। এই হচ্ছে 3 নম্বর পাতার ফর্ম পূরণ, এভাবে করে আপনি 2 নম্বর অপশনে আপলোড করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 3 নম্বর পাতাটা পূরণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।